হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এবার আমরা মানে এরকম বলছি কি আর্টিকেল 3 ওটাই ছিল। আর্টিকেল 3 মানে এক্সিস্টিং স্টেট যেটা ইন্ডিয়াতেই আছে, ওই এক্সিস্টিং স্টেটটাকেই মানে আগে থেকে স্টেট ইন্ডিয়াতে রাজ্যে যেটা আছে ওর নামটা যদি চেঞ্জ করবে বা এরিয়া চেঞ্জ করবে বা দুটো এই স্টেটকে মিলিয়ে একটা নতুন স্টেট বানাবে, এই সবগুলো হবে আর্টিকেল 3 দিকে। কিন্তু যখন ইন্ডিয়ার বাইরে থেকে স্টেটকে নিয়ে আসছে, যখন ফর্ম করছে, ওই সবগুলো আসবে আর্টিকেল 2 এ, সবগুলো আসবে আর্টিকেল 2 এ। বুঝতে পেরেছো? এবার স্যার হ্যাঁ, ইয়েস, বলো। স্যার এই কয়েকদিন মানে স্টেশনের যে নাম চেঞ্জ হলো হ্যাঁ, ওটা কি আর্টিকেল 3 এর মধ্যে পড়বে? আর্টিকেল 3 এর মধ্যে করবে, আর্টিকেল 3 এর মধ্যে করবে। আর্টিকেল 2 এর মধ্যে হবে যেটা বাইরে থেকে অন্য দেশের থেকে ইন্ডিয়াতে ইনক্লুড করবে, ওইগুলো ওইগুলো হবে আর্টিকেল 2 এ। কিন্তু যখন মানে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার বাউন্ডারি এরিয়ার ভিতরে থেকে করবে, দ্যাট ইজ ফ্রম আর্টিকেল 3। নাম চেঞ্জ করা হোক বা বাউন্ডারি অল্টার করে দেওয়া হোক বা এরিয়া দুটা স্টেটকে মিলিয়ে একটা করে দেওয়া হোক বা একটা স্টেটকে বাইফারকেট করে দুটা করে দেওয়া হোক, দিস অল কামস আন্ডার আর্টিকেল 3, অল কামস আন্ডার আর্টিকেল 3, রাইট? বুঝেছো? সো আর্টিকেল 3, তো যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম ইন দ্য ইয়ার 1947, সো সেই সময় মোটামুটি আমাদের দু রকমের রাজ্য ছিল, মানে আমাদের দু রকমের রাজ্য ছিল। একটা ছিল প্রিন্সলি স্টেটস, যেখানে রাজারা ছিল, ওই স্টেটের রাজারা ছিল, যেরকম গড়ে একটা রাজা ছিল, শশাঙ্ক রাজা ছিল গড়ে, তোমরা জানো। গড় রাজাও ছিল এখানে, মালদাতেই ছিল গড় রাজা, আদিনাতেও একটা রাজা ছিল, মানে এরকম করে অনেকটি। হায়দ্রাবাদের নিজাম, কাশ্মীরে ছিল, ঠিক আছে, তারপরে জুনাগড়ে ছিল, তো এরকম অনেকটি ছিল। তো টোটাল ছিল 552 রাজারা ছিল, দ্যাট ইজ প্রিন্সলি স্টেট ছিল, 552 প্রিন্সলি স্টেট ছিল টোটাল। ভাবতে পেরেছো কি অতটি প্রিন্সলি স্টেটের লোককে ডিসকাস করে ডেলিব্রেট করে ওরা তো অনেকটা তো ইন্ডিয়াতে জয়েন করতে চাইছিল না, কি ওরা বলছিল কি না আমরা ছোট্ট আছি কিন্তু আমরা নিজের ভাবে ইন্ডিপেন্ডেন্ট থাকবো, ঠিক আছে, ওরা নিজে নিজে বলছে ইন্ডিপেন্ডেন্ট থাকবো। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকা মানে আমাদের জন্য থ্রেট ছিল, সেই জন্য ওদেরকে নেওয়া আসা হলো, নিয়ে মানে ইন্ডিয়াতে ইনক্লুড করা হলো বাই ফোর্সফুলি, বাই ট্যাক্টফুলি, বাই পলিটিক্যালি, বাই ডিপ্লোম্যাটিক্যালি, এনি হাউ উই উইল বি ডিসকাসিং অল। সো প্রিন্সলি স্টেট কত ছিল? 552টা ছিল, ঠিক আছে। অ্যান্ড তারপরে আমাদের অনেকটা মানে এরকম জায়গা ছিল যেখানে ব্রিটিশরা ডাইরেক্টলি রুল করছিল, তো ডাইরেক্ট ব্রিটিশ রুল ছিল এখানে। ডাইরেক্ট ব্রিটিশ রুল, 4টা প্রভিন্স তো নিজেই ছিল, প্লাস আরো অনেকটা ছিল যারা যেখানে ব্রিটিশ রুল করছিল। তো এই সবগুলো স্টেটকে কাছে নিয়ে আসা, মানে সবগুলো রাজাকে কাছে নিয়ে আসা, বা ওদের দুটা কিংডমকে বা দুটো রাজ্যকে মিলিয়ে একটা রাজ্য মানে একটা স্টেট বানিয়ে দেওয়া, এখনকার প্রেজেন্ট স্টেট বানিয়ে দেওয়া, সবগুলো কাজ এগুলো আগে করা হয়েছে। তো এগুলো কাজ যে করা হয়েছে, এই কাজটাকে আমাদের একটা শব্দ দেওয়া হয়েছে, মানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, তো ওকে বলে স্টেট রিঅর্গানাইজেশন। স্টেট রিঅর্গানাইজেশন বা রিঅর্গানাইজেশন অফ স্টেট বলা হয়। রিঅর্গানাইজেশন অফ স্টেট, ঠিক আছে। সো this all works when all princely states are being incorporated into India. The efforts, various methods, all what got included, all what got implemented, this in a term called state reorganization or reorganization of state. State reorganization or reorganization of state.
So in a term it is called state reorganization or reorganization of states. তো আমরা এটার জন্যও ডিসকাস করব, স্টেট রিঅর্গানাইজেশনের জন্য ডিসকাস করব। আগে আমরা এটা এখানে করছি কি একটা জিনিস আছে এখানে কি কোনো একটা যদি আমরা বলেছিলাম কি স্টেটকে বাইফার্কেট করবে, সাপোজ রিসেন্টলি তেলেঙ্গানা বাইফার্কেট হয়েছে, তো অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে বাইফার্কেট করে দিল। তো যখন তেলেঙ্গানা আলাদা হয়ে গেল আন্ধ্রপ্রদেশকে, তো কি প্রসেসটা কি ছিল, আলাদা করার প্রসেসটা কি ছিল, আলাদা করার প্রসেসটা কি ছিল, আন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা করার প্রসেসটা কি ছিল? তো এখানে কি হবে, একটা বিল মানে যারা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ওরা একটা বিল বানাবে, বিলটাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবে, পার্লামেন্টে নিয়ে যাবে না, আগে বিলটাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে নিয়ে যাবে। ঠিক আছে, প্রেসিডেন্ট ওকে রিকমেন্ড করবে, বিলটা বানালো, বিলটাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে গেল, প্রেসিডেন্ট ওকে রিকমেন্ড করলো কি হ্যাঁ এই বিলটা পার্লামেন্টে মানে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। ওই বিলটা আবার পার্লামেন্টে ইনকর্পোরেট ইন্ট্রোডিউস করা হলো, পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হলো, ওই সেম বিলটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হলো। ফার্স্ট স্টেপ এটা, ফার্স্ট প্রসেস এটা। ফার্স্ট, no bill can be introduced without the recommendation of the president. So all the bill regarding state reorganization or reorganization of state shall be introduced in the parliament after the recommendation of the president. And president বলবে কি হ্যাঁ রিকমেন্ড মানে প্রেসিডেন্ট বলে দিবে, অ্যাপ্রুভ করে দেবে কি হ্যাঁ তোমরা বিলটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস করতে পারো, তারপরেই বিলটা পার্লামেন্টে ইন্ট্রোডিউস হবে, বিনা প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের হবে না। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, যখন স্টেপ হয়ে গেল মানে ইনক্লুড হয়ে গেল, পার্লামেন্টে যখন ইন্ট্রোডিউস হয়ে গেল, পার্লামেন্টে দু রকমের বিল ইন্ট্রোডিউস হয়। ঠিক আছে, পার্লামেন্টে দু রকমের বিল হয়, কোন একটা বিল দু রকমের বিল হয়। ওয়ান ইজ প্রাইভেট মেম্বার বিল, আর একটা বিল হয় গভর্নমেন্ট বিল। সো দু রকমের বিল হয়, একটা প্রাইভেট মেম্বার বিল, গভর্নমেন্ট বিল ওইগুলো বিল যেটা গভর্নমেন্টে, যখন সেন্টারে বিজেপি গভর্নমেন্ট আছে, তো বিজেপির গভর্নমেন্টের যতটি মিনিস্টার আছে ওই মিনিস্টারটাই বিলটাকে ইন্ট্রোডিউস করবে, ওইটা হয়ে গেল গভর্নমেন্ট বিল। আর যারা মিনিস্টার নাই, এই মিনিস্টারটা যখন বিল ইন্ট্রোডিউস করবে ওইটা হয়ে গেল গভর্নমেন্ট বিল। আর যারা মিনিস্টার নাই, নন মিনিস্টার যদি বিলটাকে ইন্ট্রোডিউস করছে, ওটা হয়ে গেল প্রাইভেট মেম্বার বিল, নন মিনিস্টার বা not from BJP only, from any other party also. So non-minister plus members, MPs, যেটাকে MP বলা হয়, MPs. So MPs বা নন মিনিস্টার যতগুলো আছে, ওরা যদি কোনো বিলকে ইন্ট্রোডিউস করে ওটাকে বলা হয় প্রাইভেট মেম্বার বিল। তো যখন এই বিলটা দুটা স্টেটকে আলাদা করার জন্য বা দুটা স্টেটকে এক করার জন্য, নাম চেঞ্জ করার জন্য বা এটসেট্রা যখন ইন্ট্রোডিউস করা হবে, তো সব থেকে আগে ওই বিলটা যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট ওই বিলটাকে রিকমেন্ড করবে। প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের পরে, যখন প্রেসিডেন্ট রিকমেন্ড করলো ওর পরে যে হবে বিলটা পার্লামেন্টারে ইন্ট্রোডিউস করা হবে। ঠিক আছে, এখন পার্লামেন্টে বিল চলে আসলো, পার্লামেন্টে যখন বিল চলে আসলো, পার্লামেন্টের কাজ কি হবে, প্রেসিডেন্ট রিকমেন্ড করেছে, পার্লামেন্টে চলে আসলো, পার্লামেন্টের কাজ হবে বিলটাকে ডিসকাস করবে। কিন্তু এর মাঝে যখন প্রেসিডেন্টের কাছে রিকমেন্ডেশনের জন্য যাবে, প্রেসিডেন্ট আরেকটা কাজ করবে। প্রেসিডেন্ট কি করবে, স্টেটকে ইনফর্ম করবে, মানে যেই স্টেটটা বাইফার্কেট করা হচ্ছে, তো ওই স্টেটের অপিনিয়ন নিবে, অপিনিয়ন অফ স্টেট।
ওই স্টেটের কাছ থেকে অপিনিয়ন নেবে, মানে প্রেসিডেন্ট ওই স্টেটের যেটা হেড বা যে চিফ মিনিস্টার হবে বা যে মিনিস্টার হবে, কাউন্সিল অফ মিনিস্টার হবে, ওদেরকে একটা লিখিয়ে পাঠাবে, চিঠি লিখিয়ে পাঠাবে। আর ওরা ওইখান থেকে বলবে কি হ্যাঁ আমরা তোমাদের মানে সেন্টার তোমাদের স্টেটকে ডিভাইড করতে চাইছে, দুটা পার্ট করতে করতে চাইছে বা নাম চেঞ্জ করতে চাইছে। সো তোমাদের অপিনিয়ন কি? Do you want to change the name of your state, or do you means you don't want? So in majority cases state refuses, in majority cases state refuses to change its name, but in majority cases state refuses to bifurcate the state into two parts. মানে মেজরিটি কেসে স্টেট যে আছে ওরা রিফিউজ করে দেয়, বলে কি না আমরা চাই না, আমরা চাই না। তো এটা কি করবে, আবার ওকে বলবে, প্রেসিডেন্ট তৃতীয় নম্বর স্টেপে আসবে। সো এখানে একটা কিছু টাইম থাকবে, ঠিক আছে, একটা টাইম লিমিট থাকবে, একটা টাইম লিমিট থাকবে। কিন্তু যদি ওই টাইম লিমিটে স্টেট আনসার দেয়নি, স্টেট কিছু বলেনি, নিজের অপিনিয়ন কিছু দেয়নি, ওই টাইম লিমিটে কিছুই অপিনিয়ন দেয়নি স্টেট, যখন কিছু অপিনিয়ন দেয়নি, তো টাইম লিমিটটাকে ইনক্রিজ করে দিল, টাইম লিমিটটা ইনক্রিজ করে দিল। মানে কত ভালো লাগছে কি, মানে স্টেটের কনসার্ন, মানে স্টেটকে বলছে কি হ্যাঁ মানে তোমরা চেঞ্জ বাইফার্কেট হতে চাইছো, মানে একটা ফ্যামিলিকে বলছে কি ভাই আমি ফ্যামিলিটাকে আমি দু ভাগে করে দিচ্ছি, দুটা দুটা ভাই আছো, দুটো আলাদা আলাদা থাকো, ঠিক আছে, এভাবে ওরা করছে, স্টেটকে বাইফার্কেট করছে কি দুটো ভাই আছে, দুটো আলাদা আলাদা করে দিচ্ছি, আলাদা আলাদা থাকো, বাড়িঘর করো, এরকম করে। কিন্তু স্টেট চাইছে না, স্টেট আলাদা হতে চাইছে না, একটু সময় দিয়েছে, ওই সময় স্টেটে কোনো আনসার দিল না, কোনো জবাব দিল না, কোনো আনসার দিল না, ওই টাইমটা বাড়িয়ে দিল, টাইমটা বাড়িয়ে দিল, এখন অব্দি ডেমোক্রেটিক স্টেপ আছে, টাইমটা বাড়িয়ে দিল, কিন্তু তাও স্টেটটা কোনো জবাব দিল না, তাও স্টেট বলছে কি না we don't want to change, or we don't want to get bifurcated. তো ফোর্থ স্টেপটা আসলো কি স্টেট যে মানে যা কিছু বলুক, whatever the state says, whether state agrees or not, whether state opinion has come or not, parliament is not bound to accept or act upon the views of the state. মানে পার্লামেন্ট নিজের কাজ করে যাবে, ঠিক আছে। তো পার্লামেন্ট যদি ভাবো কোনো একটা ডিসিশন দিয়ে দিল কি হ্যাঁ আমরা বাইফার্কেট হতে চাই বা বাইফার্কেট হতে চাই না, কিন্তু স্টেট সেন্টার চাইছে কি হ্যাঁ আমি বাইফার্কেট করে দেবো, দুটা স্টেট বানাবোই। তো যখন দুটা স্টেট বানাবে, তো সেন্টার যখন চাইছে আর স্টেট যখন বারণ করছে, সেই সময় স্টেট করবে, মানে সেন্টার করবেই, সেন্টার স্টেটের নিয়ে কোনো নাই, কোনো বাউন্ড করা নাই স্টেটকে নিয়ে। তো সেন্টার ইজ নট বাউন্ড, center is not bound to accept or act as per the opinion of the state. স্টেটের অপিনিয়ন যেই কিছু হোক, সেন্টার যদি চাইবে ডিভাইড করার, বাইফার্কেট করার জন্য, ডিভাইড করার জন্য, সেন্টার ডিভাইড করে দিবে, সেন্টার ডিভাইড করে দিবে। ফর এক্সাম্পল যখন 2000-এ তিনটা স্টেট ফরমেশন করা হয়েছে, জানো কোন কোনটা স্টেট? ঝাড়খণ্ড স্যার একটা, ঝাড়খণ্ড কোথায় থেকে করা হলো? বিহার থেকে বাইফার্কেট করেছে। তারপরে ছত্তিশগড়, ছত্তিশগড়, হ্যাঁ ছত্তিশগড় কোথা থেকে বের করেছে? এমপি থেকে, এমপি থেকে, এমপি থেকে। তারপরে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, ইউপি থেকে, ইউপি থেকে, ইউপি থেকে। যখন এই যে ঝাড়খণ্ডকে বিহার থেকে আলাদা করছিল, তো বিহার গভর্নমেন্ট বা বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা গভর্নমেন্ট ছিল, ওই বললো কি না আমরা বিহারকে ডিভাইড করতে চাই না, অনেক ওরা আন্দোলন করলো, অনেকই করলো, কিন্তু সেন্টার তাও 15 নভেম্বর 2000-এ স্টেটকে ডিভাইড করে, বিহারকে ডিভাইড করে ঝাড়খণ্ড বানিয়ে দিল, এমপি কে ডিভাইড করে ছত্তিশগড় বানিয়ে দিল। রিসেন্টলি তেলেঙ্গানা
2014 মানে ফোটো 2014 যখন তেলেঙ্গানা বানানো হলো, তো আন্ধ্রপ্রদেশে বলছিল কি না উই ডোন্ট ওয়ান্ট, আন্ধ্রপ্রদেশ বলে কি না আমরা আলাদা স্টেট চাইছি না, আলাদা স্টেট বানাতে হবে না। তাও স্টেট সেন্টার কি করলো, তাও বানালো, তেলেঙ্গানাকে ডিভাইড করলো। তার মানে কি স্টেট যা কিছু বলুক, স্টেট এগ্রি হোক বা এগ্রি না হোক, তার উপরেই ওকে কি করবে, সেন্টার যেটা চাইবে ওই কাজটা করবে। দ্যাটস ওয়াই উই আর সেন্ট্রাল, ইউনাইটেড, উই আর সেন্ট্রাল। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান অবধি? ঠিক আছে, এখানে অবধি বুঝতে পেরেছো? তো যখন এগুলো এগুলো আর্টিকেল 3 আর্টিকেল 2 যখন আসবে, তো আর্টিকেল 3 আর্টিকেল 2 মানে এটা সিম্পল মেজরিটি দিয়ে পাস করা হবে, সিম্পল মেজরিটি ইন দ্য পার্লামেন্ট। সিম্পল মেজরিটি মানে যতজন পার্লামেন্টে আছে টোটাল মেম্বার ডিভাইডেড বাই 2 প্লাস 1, টোটাল মেম্বার ডিভাইডেড বাই 2 প্লাস 1, এটা সিম্পল মেজরিটি। দিস ইজ সিম্পল মেজরিটি। যতটি মেম্বার পার্লামেন্টে প্রেজেন্ট আছে আর যারা ভোট করছে ওদেরকে 2 দিয়ে ডিভাইড করে দিবে, প্লাস 1 যতটি ভোট হবে, যদি এতটি ভোট হয়ে গেল, যদি ভেবে নাও 545 পার্লামেন্টের স্ট্রেংথ আছে। ঠিক আছে, আমি এটা এরেজ করছি এখানে। যদি ভেবে নাও 545 ইজ দ্য পার্লামেন্ট স্ট্রেংথ, লোকসভার স্ট্রেংথ, তো এখানে কি করবে 545 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তো এটা ডিভাইড করতে গেলে কত হবে, 2 টু যা 4, 2 7 যা 14, अगेन 2 টু যা 4, মানে প্লাস 0.5 মতন হবে, প্লাস 1 করে দিল, তো 272, মানে 272 প্লাস 1 এখানে চলে আসলো। এখানে যদি যখন ডিভাইড করবে তো 272.5 হবে। তো 272.5 একটা মানুষকে তো অর্ধেক করে যাবে না, তো কি করলো 273 নিয়ে নিল, এটাকে 273 নিয়ে নিল, আর প্লাস 1 প্লাস করে দিল, মানে 274। তো যখন 274 জন যখন রিকমেন্ড করে দিবে, 274 জন যখন রিকমেন্ড করে দিবে, ওটা হলো সিম্পল মেজরিটি। যখন এটা সিম্পল মেজরিটি হয়ে গেল, 274 যখন রিকমেন্ড করে দিল, সিম্পল মেজরিটি দিয়ে এগুলো বিলকে পাস করানো হবে, সিম্পল মেজরিটি দিয়ে এগুলো বিলকে পাস করানো হবে। সো দিস ইজ আর্টিকেল। হ্যাঁ বলো স্যার, পার্লামেন্টে স্যার লোকসভা আর রাজ্যসভার কনসেপ্টটা একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ বুঝাবো, ওটা আমরা পড়বো এখন। লোকসভা রাজ্যসভা আলাদা আছে। লোকসভা মানে আমরা ডাইরেক্ট ইলেক্ট করি, এমপি যেটা। হ্যাঁ দুটাই এমপি, রাজ্যসভা ওটাও এমপি বলা হয়। আমরা এমপিদেরকে ডাইরেক্ট ইলেক্ট করি, আর রাজ্যসভাতে ইনডাইরেক্টলি ইলেক্ট হয়, ইনডাইরেক্টলি ইলেক্ট করি রাজ্যসভাতে। কিন্তু প্রসেস আছে, আমরা ডিসকাস করবো এটা। এটাকে বলি লোয়ার হাউস, এটাকে বলি লোয়ার হাউস, আর এটাকে বলি আপার হাউস। এটা লোয়ার হাউস, এটা আপার হাউস। লোকসভা ইজ দ্য লোয়ার হাউস, রাজ্যসভা ইজ দ্য আপার হাউস। লোকসভাতে 545 মেম্বার আছে, রাজ্যসভাতে 245 মেম্বার আছে। ঠিক আছে, রাজ্যসভা শুধু স্টেটকে কনসার্ন করে, স্টেটের জন্য ভাবে, স্টেটকে দেখে, স্টেট রিপ্রেজেন্টেটিভ ওইখানে। লোকসভাতে যতটি লোক আছে ওই পুরোটি দেশের ওইখানে লোক গিয়েছে, তো কনস্টিটুয়েন্সি এদের আলাদা আলাদা, একটা মেম্বারের আলাদা একটা কনস্টিটুয়েন্সি হয়, ও পুরো কনস্টিটুয়েন্সিকে ভেবে, মানে নিজের কনস্টিটুয়েন্সিকে ভেবে চলে ওরা। ঠিক আছে, এরা আমরা ডিসকাস করবো, এরা এগুলো জিনিস আমরা ডিসকাস করবো পরে। তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ সিম্পল মেজরিটি। ঠিক আছে, তো যতগুলো বিল পাস হবে ওটা সিম্পল মেজরিটি। তো ওইগুলো ছিল আর্টিকেল 3। আর্টিকেল 3 বুঝতে পেরেছো? এখান অবধি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা, কোনো কোয়েশ্চেন্স, কোনো অসুবিধা কারো, কোনো কোয়েশ্চেন্স? Anybody have any questions? Any problem? Any questions? No? Okay. বলছি, Yes? মানে মানে কোন স্টেটের নাম চেঞ্জ করছি বা ডিভাইডেড করে দিচ্ছি, হ্যাঁ। তো মানে লোকসভা মানে মানে বর্তমান যেটা মানে সরকার থাকবে, যে পার্টি সরকার থাকবে,
বলো বলো। সেই মানে সেই পার্টির মানে মন্ত্রী মন্ত্রী সংখ্যার উপর নির্ভর করবে সেটা। দেখো যখন কোনো লোকসভাতে কোনো মানে যখন কোনো পার্টির সরকার আছে, তো মানে ওরা মেজরিটি আছে, তাইলে তো তারপরেই তো মানে মেজরিটি না থাকতে গেলে তো ওরা গভর্নমেন্ট এস্টাবলিশ করতে পারবে না তো, মানে মানে মেজরিটি বিপক্ষে আছে। যেটা থাকবে ওর না, চেয়ে বেশি থাকতে হবে। বিপক্ষে কখনো বেশি হবে না, মেজরিটি থেকে মাইনরিটি ওর থেকে বেশি হবে না। যখন মেজরিটি থেকে বিপক্ষের জন্য বিপক্ষের কাছে যারা যখন মেজরিটি মানে বেশি মানুষ চলে আয়, বেশি ভোটিং চলে আসবে, তখন তো গভর্নমেন্ট পড়ে যাবে না, বিজেপির তো কোনোই থাকবে না। বিপক্ষ Yes, বলবে কি, অপোজিশন বলবে কি না আমি তো ওদের থেকে বেশি স্ট্রং, আমাদেরকে বেশি সাপোর্ট করছে, তো ওরা গভর্নমেন্ট ফর্ম করবে কিনে, আমরা আমরা গভর্নমেন্ট ফর্ম করব। ওদেরকে আবার নো নো কনফিডেন্স মোশন বলবে কি, নো কনফিডেন্স মোশন নিয়ে আসো। আর যে নো কনফিডেন্স মোশনে যারা যারা মানে জিতবে, যে পার্টিটা জিতবে ওই পার্টি আবার গভর্নমেন্ট ফর্ম করবে। ঠিক আছে, এখানে মেজরিটি আর মাইনরিটির কনসেপ্ট নাই। এখানে নিয়ে আসলো কি, হ্যাঁ একটা বিল ইন্ট্রোডিউস করলো, একটা বিল ইন্ট্রোডিউস করলো, মিনিস্টার করলো, যেটা রুলিং পার্টি যেটা আছে ওটাও, রুলিং পার্টি যেটা আছে ও, আর যেটা রুলিং পার্টি নাই মানে অপোজিশন আছে, এই দু পার্টি মিলেই সাপোর্ট করবে, এই দু পার্টি মিলেই সাপোর্ট করবে। ঠিক আছে, কিছুটা এটা এখান থেকে তো সবাই সাপোর্ট করবেই, এখান থেকেও সাপোর্ট করবে। বা আমাদের তো মাল্টি পার্টি সিস্টেম না, শুধু দু পার্টি তো না, আমাদের মাল্টি পার্টি সিস্টেম। আমাদের মতো মোটামুটি 40+ পলিটিক্যাল পার্টি আছে, জানো কি তোমরা? অতটা জানি না স্যার। 40+ রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে, তার তার মাঝে আমাদের 6 ন্যাশনাল পার্টি আছে। তো 6 ন্যাশনাল পার্টিতে, 6 ন্যাশনাল পার্টি তো লোকসভাতে যাবেই, 6 ন্যাশনাল পার্টি তো লোকসভাতে যাবেই। তো 6 ন্যাশনাল পার্টি যখন যাবে, এর মধ্যে দু পার্টি যখন সাপোর্ট করলো না, দু পার্টি রিজেক্ট করে দিল, 4 পার্টি তো সাপোর্ট করছেই না। 4 পার্টি যখন সাপোর্ট করছে, 4 পার্টি এখান থেকে সাপোর্ট করলো আর এক পার্টি এখান থেকে সাপোর্ট করলো, তো সাপোর্ট তো সবারই লাগবে না, গভর্নমেন্ট হোক বা অপোজিশন হোক সবারই সাপোর্ট লাগবে এখানে। বুঝতে পেরেছো অসুবিধা নাই? সো স্যার, হ্যাঁ বলো। আমার ওই প্রসেসটা একটু আমি বুঝতে চাইছিলাম। কি প্রথমে বিল পাস করা হলো, আর্টিকেল 3 প্রসেসটা যেটা না না, বিল পাস করা হলো না, বিলটাকে প্রথমে তৈরি প্রথমে করা কি হলো। করবে, প্রথমে সেন্ট্রাল বা কোনো একটা মিনিস্টার কি করলো, প্রেসিডেন্ট কাছে নিয়ে গেল বিলটাকে রিকমেন্ড করানোর জন্য। আচ্ছা স্যার। প্রথমে বিলটা প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট রিকমেন্ড করবে, তারপরে বিলটা পার্লামেন্টে আসবে। প্রেসিডেন্ট এখান থেকে কি করবে, প্রেসিডেন্ট স্টেট কনসার্ন যেগুলো, যে স্টেটটাকে ডিভাইড করা হচ্ছে ওকে ইনফর্ম করবে, আচ্ছা ওই স্টেটকে ইনফর্ম করবে, স্টেট কাছ থেকে অপিনিয়ন চাইবে, স্টেট কাছ থেকে অপিনিয়ন চাইবে, অপিনিয়ন দাও উই আর গোয়িং টু ডিভাইড অর বাইফারকেট ইউ ইনটু 2 পার্টস, তোমরা অপিনিয়ন যাও, তোমরা কি চাইছো। ঠিক আছে, এটা সেকেন্ড স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। যখন অপিনিয়ন, একটা টাইম লিমিট থাকবে, সময় থাকবে, যখন সময়ে টাইম লিমিটে, যখন টাইম লিমিটে চলে আসলো, ঠিক টাইম লিমিটে যখন না আসছে, তো টাইম লিমিটটা বাড়িয়ে দিল, টাইম লিমিটটা আর বাড়িয়ে দিল, যখন টাইম লিমিট বাড়িয়ে দিল তাও অপিনিয়ন আসছে না, সেই সময় সেন্টার ইজ নট বাউন্ড, সেন্টার ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি। যদি অপিনিয়ন চলেও আসলো আর ওরা বললো কি না আমরা বাইফার্কেট হতে চাই না, তারপরে যদি সেন্টার চাইছে কি না আমরা বাইফার্কেট করব, তো সেন্টার ক্যান গো unanimously and bifurcate any state into 2 parts, change the name, change the area, change the boundary of any states into 2 or any other. ঠিক আছে, তাহলে স্যার প্রথমে ওই স্টেটের কাছে ওপিনিয়ন চাইলো, তারপর অপেক্ষা করলো, যদি না দিলো তারপরে প্রেসিডেন্ট তারপরে পার্লামেন্টকে মানে রিকমেন্ড করে দেবে। না এই এখানে রিকমেন্ড দুটো হয়ে, automatically হয়ে যাবে। এখানে যখন রিকমেন্ড হয়ে গেল না, রিকমেন্ড হওয়ার পরে এটা পার্লামেন্টে চলে গেল, আচ্ছা রিকমেন্ড হওয়ার পরে এটা পার্লামেন্টে চলে গেল। পার্লামেন্টে একটা, দেখো আমাদের পার্লামেন্টে কি হয়, অনেকটি এমপি কি মানে অনেকটি এমপি ওরা
বেশি পড়ালেখা নাই, কম পড়ালেখায় এমপি আছে আমাদের লোকসভাতে। আচ্ছা স্যার। মানে অনেকরা আছে কি 9th পাস, 10th পাস, 8th পাস, অনেকরা 5th পাস, অনেকরা মানে টিপ ছাপ দিয়ে ওরকমই আছে, ওরকমই এমপি আমাদের আছে। তো ওরা কি করে আচ্ছা ওরকম স্যার। ওরকম এমপি, ওরা তো বুঝতে পারবে না না ওই বিলে কি লেখা আছে। ওই বিলটা চলে যায় স্ট্যান্ডিং কমিটি, ওই বিলটা পার্লামেন্ট কি করে স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেয়। পার্লামেন্টের একটা কমিটি হয়, ওই কমিটিকে বলা হয় স্ট্যান্ডিং কমিটি। যখন ওই বিলটা স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেয়, তো এই স্ট্যান্ডিং কমিটি কি করবে, বিলটাকে পড়ে পড়ে সব মেম্বার অফ পার্লামেন্টকে বুঝাবে কি হ্যাঁ এই বিলে এইটা লেখা আছে, ওইটা লেখা আছে। এইদিকে একটা কাজ হবে, এদিকে একটা কাজ হচ্ছে, পার্লামেন্টে একটা কাজ হচ্ছে, আর প্রেসিডেন্ট এইদিকে আবার স্টেটকে ইনফর্ম করলো, স্টেট কাছ থেকে অপিনিয়ন চাইলো, অপিনিয়ন আসলো বা অপিনিয়ন না আসলো অসুবিধা নাই, সেন্টার ক্যান বাইফারকেট। মানে দুটো কাজই একসাথে হতে থাকবে, মানে ওইটার পর এটা না। না, দুটো কাজ নিজে, এই পার্লামেন্ট নিজের কাজ করছে, প্রেসিডেন্ট নিজের কাজ করছে, আচ্ছা। সব চলছে। তো স্যার যখন স্টেটের ওপিনিয়ন কোনো ভ্যালু নেই, তাহলে স্টেটের কাছে ওপিনিয়ন কেন নেয়? Formality, that is the আচ্ছা স্যার। formality. We have some norms, we have formality কি আমরা স্টেটকে জানালাম, that is formality, for the formality sake. আমাদের কনস্টিটিউশনে এরকম লেখা আছে, সেজন্য ওরকম করলো, কিন্তু আমাদের কনস্টিটিউশনটাকে বলা হচ্ছে ফেডারেল। ঠিক আছে, আমরা একটু আগে ডিসকাস করলাম, আমাদের কনস্টিটিউশনটাকে ফেডারেল বলা হচ্ছে। ফেডারেল মিন্স স্টেট অ্যান্ড সেন্টার। ইয়েস স্যার। স্টেট আর সেন্টারে যেটা পাওয়ার আছে ওটা ডিভাইড করা আছে, মানে মাঝখানে ডিভাইড করা আছে। সেন্টার নিজের দিকে কাজ করবে, স্টেট নিজের দিকে কাজ করবে। সেন্টার স্টেটের কাছে যাবে না, স্টেট সেন্টারের কাছে মানে কাজের উপরে যাবে না। এর ভাগের কাজ সেন্টার করবে না, সেন্টারের ভাগের কাজ স্টেট করবে না, স্টেটের ভাগের কাজ সেন্টার করবে না, কাজ ডিভাইড। সেজন্য ওরা ফেডারেল। আমাদের এই যে সেন্টার স্টেটের উপরে সেন্টার চলে গেল নাকি, স্টেটের উপরে সেন্টার চলে গেল, ইয়েস স্যার। center overrides the power of the state, center overrides the power of the state. So আমরা কি ফেডারেল আছি? সেই জন্য আমাদের কনস্টিটিউশনে কোথাও ফেডারেল লেখা নাই আমাদের কনস্টিটিউশনে, কিন্তু প্রভিশন গুলো ফেডারেল মতনই আছে কি yes, we informed the state, we took the opinion from the state, whatever the state said, no problem, we will proceed according to our opinion. সেই জন্য আমাদের মানে অনেকরা যারা কনস্টিটিউশন এক্সপার্ট আছে, ওরা কি বলেছে কি আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন কি আছে, ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কোয়াসি ফেডারেল। ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কোয়াসি ফেডারেল, মানে নট কমপ্লিটলি ফেডারেল, কিছুটা ফেডারেল এন্ড কিছুটা ফেডারেল না, দ্যাট ইজ কোয়াসি ফেডারেল বলছে আমাদের কনস্টিটিউশনটা। এগুলো আমরা ডিসকাস করব একটু, মানে যখন ফিচারগুলো ডিসকাস করব এগুলো ডিসকাস করব। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা বুঝতে পেরেছো? তো আমাদের ইয়েস স্যার, থ্যাংক ইউ। আবার হলো আর্টিকেল 4, আমরা আর্টিকেল 4 এ গেলাম। আর্টিকেল 4 বলছে কি, আর্টিকেল 4 এখানে বলছে কি যখন কোনো চেঞ্জেস, এনি চেঞ্জেস made under Article 2 and 3, তো যেগুলো চেঞ্জেস মেড মানে চেঞ্জ করা হচ্ছে আর্টিকেল 2 এ বা আর্টিকেল 3 এ, whatever the change is being made under Article 2 and under Article 3, so এইগুলো, এই আর্টিকেল গুলো অ্যামেন্ডমেন্ট বলা যাবে না আন্ডার আর্টিকেল 368। মানে একটা আমাদের কনস্টিটিউশনে একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেল 368। এই আর্টিকেল কি বলে কি যদি কনস্টিটিউশনের কোনো পার্টকে অ্যামেন্ড করতে হবে, চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে, তো এই আর্টিকেলের মাধ্যমেই করা যাবে। এই আর্টিকেলকে আগে ইন্ট্রোডিউস করতে হবে কি হ্যাঁ আর্টিকেল 368 আমরা ইন্ট্রোডিউস করলাম, মানে আর্টিকেল 368 যখন ইন্ট্রোডিউস করা হবে তখন সবাই বুঝে যাবে কি হ্যাঁ কনস্টিটিউশনে কিছু কিছু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো
কিন্তু এইগুলো যখন চেঞ্জ হবে সেই সময় আর্টিকেল 368 কে ইন্ট্রোডিউস করা হবে না, আর্টিকেল 368 কে ইন্ট্রোডিউস করা হবে না। ঠিক আছে, এরা এরা সিম্পল মেজরিটি দিয়ে শুধু চেঞ্জ হয়ে যায়। আর্টিকেল 360A, that is the amending power of parliament, আর্টিকেল 368 কে বলা হয় amending power of parliament, amending power of parliament। তো আর্টিকেল যখন এগুলো চেঞ্জেস মেড আন্ডার আর্টিকেল 2 and 3 not to be considered amendment under article 368, এইটাই লেখা আছে আর্টিকেল 4 এ। আর্টিকেল 4 এ এইটাই লেখা আছে কি যে কোনো চেঞ্জ যদি আর্টিকেল 2 এ বা আর্টিকেল 3 এ যেগুলো চেঞ্জ করা হচ্ছে ওইটা অ্যামেন্ডমেন্ট বলে জানা যাবে না। আন্ডার আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্ট বলে ওটা জানা যাবে না, দ্যাট ইজ আউট অফ অ্যামেন্ডমেন্ট and that is done by a simple majority only, that is done through simple majority only। বুঝতে পেরেছো? all of you got? স্যার আরেকবার। মানে বলছে আর্টিকেল 4 বলছে কি যেগুলো চেঞ্জ আর্টিকেল 2 এ বা আর্টিকেল 3 এ, আর্টিকেল 2 মানে বাইরে থেকে স্টেট কে নিয়ে এসে ইন্ডিয়ার স্টেট বানিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আর্টিকেল 3 মানে ইন্ডিয়ার যেটা স্টেট আছে অলরেডি ওই স্টেটটাকে বাইফারকেট করে দুটা ভাগে তিনটা ভাগে বা দুটা স্টেটকে মিলিয়ে একটা করে দিবে, এরিয়া নেম বাউন্ডারি চেঞ্জ করে দিবে আর্টিকেল 3 তে। তো এগুলো যেগুলো চেঞ্জ করা হবে those changes are not called amendment, ওই চেঞ্জেস গুলোকে অ্যামেন্ডমেন্ট বলা হবে না, ওই চেঞ্জেস গুলোকে অ্যামেন্ডমেন্ট আন্ডার আর্টিকেল 368 বলা হবে না। under article 368 is the amending power of the parliament, parliament under article 368 এ কনস্টিটিউশন কে অ্যামেন্ড করতে পারে, কনস্টিটিউশন কে চেঞ্জ করতে পারে, কিন্তু এইখানে আর্টিকেল 2 বা আর্টিকেল 3 দিয়ে যেটা স্টেট গুলোকে ফর্ম করছে ওর মানে অ্যামেন্ডমেন্ট করছে না, ওর মানে কনস্টিটিউশন কে অ্যামেন্ডমেন্ট করছে না। ঠিক আছে, ওর মানে কনস্টিটিউশন কে অ্যামেন্ডমেন্ট করছে না, ওর মানে হলো কি আর্টিকেল 2 and 3 কে ইমপ্লিমেন্ট করছে। আর্টিকেল 2 and 3 কে ইমপ্লিমেন্ট করছে মানে আর্টিকেল 2 and 3 যেগুলো প্রভিশন গুলো লেখা আছে ওই প্রভিশন গুলোকে ইমপ্লিমেন্ট করছে। যখন প্রভিশন গুলোকে ইমপ্লিমেন্ট করছে তো অটোমেটিকলি ইজ নট অ্যামেন্ডমেন্ট, ওটা তো ইমপ্লিমেন্টেশন আছে, অ্যামেন্ডমেন্ট তো করছে না। অ্যামেন্ডমেন্ট করছে না তো আর্টিকেল 368 এ আসবে না, তো এমনি আসবে না। ঠিক আছে, সো দ্যাট ইজ নট অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল 4 এটাই বলছে, শুধু আর্টিকেল 4 শুধু এটাই বলছে। বুঝতে পেরেছো? এনি ইস্যু, এনি কোয়েশ্চেনস, এনি কোয়েশ্চেন? না Sir, হ্যাঁ, ইয়েস। when they introduced Article 368, when they introduce article 368 means you say like while making any changes that time that article is not available. So Okay, Article 368 okay. is already inbuilt in the Constitution, yes, or they article introduce this article later on. no article 368 is already in the constitution. Article 368 is already means it is before, means when constitution is being constituted or made, at that time only article 368 has been incorporated. At that time only article 368 incorporated. So this is the original article of the constitution. Article 368 is the original article of the constitution. Yes, some of the clauses in this has been incorporated later on, like clause 4, 5 has been incorporated later on. So when we will be discussing about amending power of the parliament, article 368, we will discuss about this all and the process how any part of the constitution is amended. We will be discussing all this all. And one more thing, যখন ভেবে লাও কি আমরা 1960 তে তাড়াতাড়ি করি, একটা 1960 তে একটা কেস ছিল বেরুবারি কেস। বেরুবারি কেস একটা 1960 তে ছিল। এটা এখানে একটা কোয়েশ্চেন আসলো
কি যদি ইন্ডিয়া যদি পার্লামেন্ট যদি চায়, পার্লামেন্ট যদি ভাবে কি না আমরা আমাদের কিছু পার্টটা মানে ভারতের কিছু পার্টটা, যখন এটা নর্থ ইস্ট আছে, ভেবে লাগে এটা নর্থ ইস্ট, এটা নর্থ ইস্ট, তো ভাবলো পার্লামেন্ট ভাবলো কি এত পার্টটা আমরা চাইনাকে দিয়ে দিব, মানে সিড করে দিব, আমাদের টেরিটরিটাকে সিড করে দিব, মানে কিছু পার্ট আমাদের টেরিটরি কিছু পার্ট যখন চাইনা অরুণাচল প্রদেশকে চাইছে, অরুণাচল প্রদেশকে বলছে কি ওদের ওদের টেরিটরি ওদের এরিয়া, এখানে অরুণাচল প্রদেশ, ওদের বলছে কি ওদের টেরিটরি ওদের এরিয়া, যখন ভারত অরুণাচল প্রদেশ চাইনাকে যখন দিয়ে দিবে ওটাও কি অ্যামেন্ডমেন্টে আসবে না? এই কোয়েশ্চেনটা 1960 উঠেছিল, এই কোয়েশ্চেনটা কি যখন ইন্ডিয়ার কোনো টেরিটরিটা যখন অন্য কোনো কান্ট্রিকে সিড করে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, কি পার্লামেন্ট নিজে নিজে দিয়ে দিবে না ওটার জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে, 368 অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে আর পার্লামেন্টে ডিসকাস করবে। তো সুপ্রিম কোর্ট এটার উপরে ডিসকাশন দিয়েছে, মানে একটা ডিসিশন দিয়েছে কি এই যে সিডিং পাওয়ার যেটা আছে কান্ট্রিজ মানে ইন্ডিয়ার যেটা পার্লামেন্টের যেটা সিডিং পাওয়ার আছে ওই পাওয়ারটা আর্টিকেল 2 এন্ড আর্টিকেল 3 তে নাই। মানে যদি ইন্ডিয়া নিজের কোনো এরিয়া টেরিটরি বাউন্ডারিকে অন্য কোনো কান্ট্রিতে সিড করতে চায় বা দিয়ে দিতে চায়, ওকে এই আর্টিকেল 368 দিয়ে করতে হবে, ঠিক আছে, ওকে এই আর্টিকেল 368 দিয়ে করতে হবে। সো দ্যাট ইজ সিডিং ইজ ডান, মিনস নিজে এরিয়া বাউন্ডারি টেরিটরিকে অন্য দেশকে দিয়ে দেওয়া হবে আন্ডার আর্টিকেল 368, that is under article 368, and that is amendment to the constitution. কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করবে, অ্যামেন্ডমেন্ট করে কোনো পার্টটা কে দিয়ে দিবে, যে কোনো পার্টটাকে দিতে পারবে, সিড করতে পারবে, that comes under article 368. 2016 আমরা কি করলাম, বাংলাদেশকে 111 ইনক্লেভ মানে ভিলেজ ভেবেলাম, 111টা ভিলেজটা আমরা বাংলাদেশকে দিয়ে দিলাম, আর বাংলাদেশ ইন্ডিয়াকে দিয়েছে 51 ইনক্লেভ টু ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়াকে 51 ইনক্লেভ দিয়েছে, ইন্ডিয়া বাংলাদেশকে 111 ইনক্লেভ দিয়ে দিয়েছে, ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো দিস ইজ 100th amendment act, constitutional amendment act, of course 100th constitutional amendment act করে মানে আমাদের এরিয়াটাকে তো দিয়ে দিল না, সিট করে দিল বাংলাদেশকে, আর বাংলাদেশ কিছু এরিয়াটা নিয়ে নিল, that is made under 100th constitutional amendment act. ওকে, সো আমাদের টাইম শেষ হচ্ছে এখানে, আজকের ক্লাস এখানে শেষ করব, ঠিক আছে, বা আমি আবার লগ ইন করছি, যদি কারো কোয়েশ্চেন্স আছে আমি ওই কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, লগ ইন করছি আবার।